উপস্থিত সকলেই হলো। বয়রা, এই তুই শুনেছিস যখন তখন সঠিকভাবে শুনতে পারলি না? তোকে আমি রাক্ষস নাকি রাক্ষসী বলছি? আজমিরা চোখ গরম করে ধমক দিলেন। কুয়াশা, থাপ্পড় খেতে না চাইলে মুখ বুজে খা। কুয়াশা কটমটিয়ে শিশিরের দিকে তাকিয়ে খাওয়া ধরল। শিশিরও তাকানো পাত্তা না দিয়ে খেতে লাগলো। খেতে খেতে শশী বলল, উফ খালামণি, রান্নাটা এত টেস্টি হয়েছে বলার মতো না। আমার তো শুধু খেয়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু আফসোস আমার পেট তো এত বড় না। শেষ কথাটা এমনভাবে বলল সকলে শব্দ করে হেসে ফেলল। জাকিয়া বেগম বললেন, পেট ভরে খা, আর যখনই খিদে লাগবে এসে খেয়ে নিতি। তোর শরীরের যে অবস্থা, আর পারলে অনুষ্ঠানের পরও থেকে যাবি কিছুদিন, তাহলে মন ভরে খেতে পারবি। না খালামণি, আব্বু রাখবে না। এবার সামনে এসএসসি আছে, আব্বু তো এত জলদি আসতেই দিবে না। আমি তো জোর করে এসেছি। শেষ কথাটা সামনে থাকা নিহারের দিকে তাকিয়ে বলল। বৃষ্টি বলল, তো কি হয়েছে? পরীক্ষার অনেক দেরি, থেকে যেও। আবার কবে না কবে আসবে, আমি খালামণি খালুকে বলবো তোমাকে রেখে যেতে। শশী যেন এরকম কিছু একটাই শুনতে চাইছিল। সে খুশি হয়ে বলল, আচ্ছা বলে দেখো, থাকতে দিলে আমার আপত্তি নেই। মিহির ফোড়ন কেটে বলল, হ্যাঁ, আপনি তো শুধু পড়াশোনা ফাঁকি দিতে পারলেই বাঁচেন। ডাব্বা, মা, রবি, দেখিস। তোকে এত চিন্তা করে মাথা নষ্ট করতে কে বলেছে ভাইয়া? এই খাওয়ার সময় এত কথা না বলে চুপচাপ খা। কেউ আর কথা বলল না, চুপচাপ খেয়ে দিয়ে উঠে পড়ল। খেয়ে সকলে সোফায় বসলো বিশ্রাম নিতে, সাথে টুকটাক আড্ডা চালিয়ে গেল। এর মাঝে বাইরে থেকে একজন এসে জানালো ডেকোরেশনের লোক এসেছে। সেখানে তুষার আর তুহিন উঠে কথা বলতে গেল। আজ থেকে মালিথা ভিলার ডেকোরেশনের কাজ চলবে, কারণ মাঝে আর 2 দিন আছে। বুধবার থেকে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। একটু পর শিশির আর নিহার উঠে গেল। তারা ডেকোরেশন কিভাবে হবে এবং কোথায় কি হবে সব ঠিক করে দিতে গেল। বেলা 10টা। বাড়িতে কারোর কাজ আপাতত নেই। আলসেমির সময় এটা। মেয়েরা একজোট হয়ে বৃষ্টির ঘরে তাদের মতো করে গল্প করছে, একে অপরের উপর শুয়ে শুয়ে। যার যার ঘরে বিশ্রাম করছেন। বিকালে ঈশা আসবে জানিয়েছে। এর মাঝে কুয়াশার ফোনে স্মৃতি কল দিল। স্মৃতির সাথে কুয়াশা কথা বলে ফোন রাখলো। স্মৃতি জানালো সে বৃহস্পতিবারে সকালে চলে আসবে। আড্ডার মাঝে শশী নেমে প্রয়োজনে বাইরে গেল, কিন্তু বের হয়ে সামনে সিঁড়ি দিয়ে নিহারকে উঠতে দেখল। ঠোঁটে দুষ্টুমির হাসি খেলে গেল তার। আশেপাশে চোখ বুলালো না, কেউ নেই। সে ঘরের সামনে থেকে কিছু কদম এগিয়ে গিয়ে ঠাস করে পড়ে গেল। পড়ে কাঁদতে লাগলো পা ধরে গুনগুনিয়ে। একদম ড্রামা সিরিয়ালে যেমনটা হয় ঠিক তেমনিভাবে নিহার শশীকে পড়তে দেখে আর কাঁদতে দেখে ছুটে এলো। এসে একের পর এক প্রশ্ন করতে লাগলো। কি হয়েছে শশী? পড়লি কিভাবে তুমি? কোথায় লেগেছে? অতিরিক্ত ব্যথা পেয়েছো? এমন সব প্রশ্ন করতে করতে শশীর সামনে হাঁটু মুড়িয়ে বসে শশীর ধরে রাখা পায়ে হাত দিল। কেঁপে উঠল শশী। এই বয়সেও এত ফিলিংস! যাই হোক, শশী কাঁদতে কাঁদতে বলল, এই যে এই পায়ে ব্যথা পেয়েছি। হাত দিয়ে ডান পায়ের পাতা দেখালো। কিন্তু কথা হচ্ছে, মেয়েটা যে ড্রামা করছে সেটা বোঝা তো গেল, কিন্তু চোখ দিয়ে তার আসল কান্না কি করে এলো? আশ্চর্য! ওমা, চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছে। ভাবা যায়? একদম নিখুঁত ড্রামাবাজ মেয়ে। চোখের পানি দেখলে যে কেউই তো মোমের ন্যায় গলে যাবেই। সাথে কেউ বুঝবেই না যে এই ড্রামাবাজ মেয়ের ড্রামার কেরামতি। নিহার আহারে, ইসরে, এমন সব বাণী বলে হা হুতাশ করতে ব্যস্ত হলো। সে শশীর পায়ে হাত দিয়ে সেখানে আলতো করে ডোলে মালিশ করতে লাগলো। জিজ্ঞাসা করলো, অনেক ব্যথা করছে? বলো, নয়তো ডক্টর ডাকতে হবে তো। মস্কা লেগেছে? হ্যাঁ, ব্যথা করছে। এখন আমি হেঁটে ঘরে যাব কি করে? বলে আবারও কাঁদতে লাগলো। আস্তে আস্তে কাঁদছে যেন ওর কান্নার আওয়াজে ঘর থেকে কেউ না আসে। কি চালাক! নিহার বলল, দাঁড়াও, আমি সকলকে ডাকছি। এই না 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 না, কাউকে ডাকতে হবে না, আমি একাই যেতে পারবো। আর ঠিকও হয়ে যাবে একটু পর, ডক্টর ডাকতে হবে না। থাপ্পড় দেবো মেয়ে, এটা কেমন কথা? তোমার পায়ে এতটা ব্যথা পেলে কাউকে ডাকবো না, আবার বলছো ডক্টর ডাকতে হবে না। হ্যাঁ, ডাকতে হবে না, একটু বসে থাকলেই ব্যথা কমে যাবে। আমার এমনটা হয় মাঝে মাঝেই, ডাক্তারও লাগে না। তারপর একটু থেমে নিহারের চোখের দিকে গভীর আবেগ ঘন দৃষ্টি দিয়ে বলল, আমাকে ঘরে দিয়ে আসুন না। নিহার ভ্রুকুচকে কথাটা বোঝার চেষ্টা করলো। শশীর চোখের দিকে তাকিয়ে সেও গভীর তীক্ষ্ণভাবে বোঝার চেষ্টা করছে কিছু একটা। বুঝতে কি সক্ষম হলো? বোধহয় হলো।
তাই তো তার বুকের মাঝে ধুপ করে উঠল। হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলতে লাগলো। মস্তিষ্ক একটা কথা আওড়ালো, শেষে কিনা সে একটা বাচ্চা মেয়ের পাল্লায় পড়ল। নিহার নিজেকে সামলে নিল অতি কৌশলে। শশীকে বুঝতে দিল না সেও ওর মতলব বুঝে ফেলেছে, তাই বলল, শুনো ইস্তেপাকা মেয়ে, আমি সকলকে ডাকছি। এরপর তোমাকে ঘরে নিয়ে যাওয়া হবে, তারপর ডক্টর ডাকা হবে। তুমি অনেক ব্যথা পেয়েছো কি না? কথার মাঝে যে ব্যঙ্গ ছিল সেটা শশী ধরতে পারল না। সে তড়িঘড়ি করে বলল, আরে না না, আপনি কাউকে ডেকে বিরক্ত করবেন না তো। আচ্ছা থাক, লাগবে না আপনার সাহায্য, আমি একাই যেতে পারবো, সরেন। এই বলে কপট রাগ দেখে এক লাফে উঠে দাঁড়ালো ঠিক এক লাফ দিয়ে। কিন্তু বান্দা এবার হাঁটার সময় আবারও নাটক শুরু করলো। ন্যাকা কেঁদে বলল, আমার কেউ নেই এখানে, তাই এমন অবহেলা পাচ্ছি। আমার কেউ নেই এখানে, তাই এমন অবহেলা পাচ্ছি। একটা বাচ্চা মেয়ে কষ্ট করছে, আর সেটা কারো চোখে পড়ছে না। মেহমানদের খাতি যত্ন করতে পারে না এরা। থাকবো না মেয়েদের বাসায়, চলে যাব। বলে আবারও কাঁদতে লাগলো। নিহার এর এই ড্রামায় হাসবে নাকি কাঁদবে বুঝে উঠল না। পূর্ণ দৃষ্টি দিল মেয়েটার উপর। লম্বা উজ্জ্বল শ্যামবর্ণের চিকন চাকন শারীরিক গড়নের, গোলগাল আকৃতির মুখ, উঁচু নাম মায়াবী চোখের এই বাচ্চা সুলভ চেহারার মেয়েটা দেখতে অতি অমায়িক। সব মায়া যেন এই মেয়েটার মুখে। কান্না করছে সেটা দেখতে যেন বেশ ভালো লাগছে নিহারের। নাকের পাটা ফুলে ফুলে তুলছে থেকে থেকে, গাল মুছছে বারবার। দৃশ্যটাও অসাধারণ। এসব ভাবতে ভাবতে নিহার নিজের মনেই বলল, মায়াময়ী বাচ্চা নাকি মায়াময়ী ইস্তেপাকা? পরক্ষণে নিজের মাথায় বাড়ি দিতে ইচ্ছা হলো। কি ভাবছে সে? এই বাচ্চা মেয়েকে নিয়ে কি ভাবছে? আস্তাগফিরুল্লাহ, সেও কি তবে পিছলা খেলো এই ইচ্ছরে পাকা মেয়ের উপর? এদিকে নিহার ওর দিকে তাকিয়ে আপন মনে ভাবতে ব্যস্ত, আর শশী নিহারের গুষ্টি উদ্ধার করতে ব্যস্ত। আনমনে বলে যাচ্ছে, ধুত, এই খবিশের উপর ক্রাশ খেতে গেলাম আমি। রোমান্টিকের বালাই নেই। একটা মেয়ে পায়ে ব্যথা পেয়েছে তা দেখে সাথে সাথে কোলে তুলে নেবে, তা না, আনরোমান্টিক লোক একটা। ধুর। নিহার বোধহয় আনরোম্যান্টিক লোক কথাটা শুনে নিয়েছে, কারণ শশী সেটা শব্দ করে বিড়বিড়িয়ে বলেছে। ভ্রু কুচকে গেল নিহারের। কি বলে ইচ্ছরে পাকা মেয়ে? সে কি এখন তার সাথে রোমান্স করার কথা ভাবছে? তা না হলে আনরোম্যান্টিক কেন বলল? চোখ বড় বড় করে তাকিয়ে আছে নিহার। এই তো দেখছি ভাবনার থেকেও দ্বিগুণ ইচ্ছরে পাকা। নিহারকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে শশী ভড়কে গেল, বলল, সরেন, আপনাকে নিয়ে যেতে হবে না, আমি একাই যাচ্ছি। এই বলে ঢং করে খুঁড়িয়ে এক পা এগুলো, কিন্তু আর এগোতে পারল না। নিহার শশীর হাত টান দিয়ে ধরে এক ঝটকায় তার বুকে এনে ফেলল। এরপর এক পলক দেরি না করে আশেপাশে একবার নজর বুলিয়ে শশীকে কোলে তুলে নিল। শশী চোখ বড় বড় করে আশেপাশে নজর দিল কেউ দেখছে কিনা। এরপর নিহারের দিকে নজর দিল। নিহারও শশীর দিকে তাকিয়ে বলল, ঢং তুমি ভালোই জানো ইস্তেপাকা মেয়ে। চলো, তোমার এই ঢঙে আমিও সামিল হই। অসুস্থ মেহমানের একটু খাতির যত্ন করি। তোমার ঢঙের ইচ্ছাটা না হয় পূরণ করে দেই। দুষ্টু চোখে দুষ্টু হাসি ঠোঁটে রেখে সম্পূর্ণ কথাটা বলল নিহার। শশী তো এবার আরও চোখ বড় বড় করে তাকালো। ইয়া আল্লাহ, এই লোক তার ড্রামা করা টের পেয়ে গেছে নাকি? এই মেয়ে একটা কোরিয়ান ড্রামাতে দেখেছিল নায়িকা নায়কের উপর ক্রাশ খায় এবং নায়ককে ইমপ্রেস করার জন্য যা না তা করে। তো নায়িকা একসময় এমন শশীর মতোই নায়ককে দেখে পড়ে যাওয়ার অভিনয় করে নায়কের অ্যাটেনশন পাবার জন্য, এবং সফলও হয়। নায়ক গিয়ে নায়িকাকে কোলে তুলে নেয়, আর সেই ড্রামাটা কাজে লাগিয়েছে এই মেয়ে। পাক্কা ড্রামা বাজবে। পড়াশোনা না করে সারাদিন উড়নচণ্ডীর মতো ভব ঘুরে বেড়াবে, আর এমন সব টিপিক্যাল ড্রামা দেখে সেগুলো বাস্তবে ট্রাই করবে। এমন সব ড্রামা সে স্কুলেও করে বেড়ায় বান্ধবীদের সাথে। মেয়ে হয়ে ছেলেদের ইপটিজিং করে এই মেয়ে, প্রচুর সাংঘাতিক এই মেয়ে। নিহার যে শশীকে কোলে তুলে ঘরে গেল এটা একজন দেখে নিয়েছে, আর সে হলো শিশির। সে বাইরে থেকে এসে নিচ থেকে উপরে তাকিয়ে এই কাহিনী দেখছে। নিহার শশীকে নিয়ে গিয়ে বিছানায় ধারাম দিয়ে ফেললো, বলল, কিছু কি খাও?